শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প, রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। শিবালিক পর্বতমালা ধরে ছুটছিল গাড়িখানা। গাছগাছালিতে ছাওয়া সবুজ পাহাড়ের গা বেয়ে। চক্রাকার রাস্তা কখনো চড়াই তো কখনো উতরাই। পথের কিনারে গভীর খাদ, এই যদি বাঁয়ে তো এই ডাইনে। ভয়ঙ্কর ওইসব খাতের পানে তাকালে গা শিশির করে, মাথা ঘুরে যায়। টুপুরের অবশ্য চকর টকর লাগে না, তাছাড়া আনন্দে সে এখন রীতিমতো ডগমগ। পুজোর ছুটিটা যা জমে উঠেছে এবার। জব্বর একখানা চমক দিল বটে পার্থমেশো, আগে কিচ্ছুটি জানায়নি। হঠাৎ সপ্তমী সকালে ট্রেনের টিকিট নিয়ে হাজির। শুধু টুপুর নয়, টুপুরের মা বাবাকেও যেতে হবে। দশমীর সন্ধে দিল্লি কালকা মেলে যাত্রা শুরু। তারপর কটা দিন হিমাচল প্রদেশে চরকি খেয়ে লক্ষ্মী পুজোর পরে ব্যাক। টুপুরের তো পোয়া 12। কলকাতার দুর্গাপুজোটাও মিস হলো না। আলপটকা একটা ভ্রমণও জুটে গেল কপালে, তাও হেজি বেজি বেড়ানো নয়, কুলু মানালি রোটাং। টুপুরের স্বপ্নের দেশ। আজ কাক ভোরে ট্রেন থেকে নেমেছে টুপুরেরা চণ্ডীগড়ে। সেখানেই ভাড়া করা হলো এই 7 আসনের গাড়ি এবং তৎক্ষণাৎ রওনা। বাগড়া বাঁধ পেরিয়ে পাঞ্জাবের ওপারে ব্রেকফাস্ট, তারপর দুপুরে মান্ডি পৌঁছে মধ্যাহ্নভোজ। এবার তাদের গন্তব্য কুলু। গাড়ির একদম পিছনের সিটে মিতিনার বুমবুম। পথশ্রমে বুমবুম বেশ ক্লান্ত। মায়ের কোলে মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছে সে। মাঝের আসনে টুপুর, সহেলি আর অবনী। পার্থ বসেছে ড্রাইভারের পাশে। হাতে হিমাচল প্রদেশের একখানা প্রকাণ্ড ম্যাপ। তীক্ষ্ণ চোখে কাগজখানা দেখছে পার্থ। আর হঠাৎ হঠাৎ চোখ তুলে তাকাচ্ছে ইতিউতি, যেন মানচিত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছে পথঘাট। ম্যাপখানা মুড়ে পার্থ আচমকা চালকের পানে ঘাড় ঘোরালো। ভাই সাব, अभी तक हम कितना किलोमीटर आया? চালকটি এক তরুণ শিখ, নাম টিঙ্কু সিং। তার স্বরে পাঞ্জাবি গান চালিয়েছে টিঙ্কু। গান না বাজালে পাহাড়ি রাস্তায় তার নাকি চোখ বুজে আসে। স্পিকারের আওয়াজ সামান্য কমিয়ে টিঙ্কু বলল, चंडीगढ़ से मंडी 200 किलोमीटर, उसके ऊपर 30-40 जोड़ लीजिए। তার মানে কুলু এখনো 25-30 কিলোমিটার। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। সহেলি খানিক ঝিমোচ্ছিলেন। ধর মরিয়ে সোজা হয়ে বললেন, এই সেরেছে, তার মানে অন্ধকারের মধ্যে পৌঁছব? একটা অচেনা অজানা জায়গায় তো? জঙ্গলে গিয়ে পড়েছি নাকি? এটা বিখ্যাত একটা ট্যুরিস্ট প্লেস, হিমালয়ের একটা প্রধান গেটও বলা যায়। কিন্তু গিয়ে হোটেল খুঁজতে হবে যে, আমাদের তো কোনো বুকিং টুকিং নেই। ওটা কোনো সমস্যা নাকি? অবনী এবার ঢাউস বই থেকে মুখ তুলেছেন। নিশ্চিন্ত সুরে বললেন, তোমার গ্রেট সিস্টার আছে না টিমে, প্লাস এমন ওস্তাদ ভগ্নিপতি পার্থ। বাহ বাহ, সব দায় বুঝি ওদের। তুমি খালি বসে বসে ঠ্যাং নাচাবে আর থান ইট গিলবে। অভিযোগটা 100% সত্যি। পরশু সন্ধে ট্রেনে চড়বার পর থেকে কুটোটি নাড়েননি অবনী। মালপত্র তোলা নামানো, রাতে শোয়ার বন্দোবস্ত, খাওয়ার জোগাড়, চণ্ডীগড়ে নেমে গাড়ির জন্য ছোটাছুটি, সমস্ত ঝক্কি মিতিনার পার্থ বালা করে সামলেছে। এদিকে অবনী বই পড়ে চলেছেন এক টানা। সম্প্রতি সমুদ্র সম্পর্কে মেজায় আগ্রহ জেগেছে অবনীর, তাই 3খানা ওশানিওগ্রাফির বই নিয়ে চলেছেন পাহাড়ে। টুপুরের বাবার এহেন বিদঘুটে খেয়ালে টুপুরের মা তো বিরক্ত হতেই পারেন। অবনী অবশ্য রাজ্যেই আনলেন না সহেলিকে। হাই মাইনাস পাওয়ারের চশমাখানাকে ঠিক করতে করতে বললেন, আরে বাবা, ওরা অল্প বয়সী, ওসব কাজ তো ওদেরই মানায়। তার উপর মিতিন হলো গিয়ে ডিটেকটিভ, সুপার স্মার্ট লেডি। পার্থ যথেষ্ট চালাক চতুর, বিজনেসম্যান। আমার মতন আজীবন ছাত্র ঠেঙানো এক সাধারণ কলেজ মাস্টারের সঙ্গে ওদের তুলনা দেওয়া যায় নাকি? সহেলি রেগে টং, তর্জনী উঁচিয়ে বললেন, তোমার কায়দাবাজির কথা রাখো। সাপ বলে দিচ্ছি,
কুলুতে কিন্তু মিতিন পার্থ মোটেই গাড়ি থেকে নামবে না। তুমি একা গিয়ে একটা ভালো হোটেলের ব্যবস্থা করবে। রাতটা তাহলে গাড়িতেই কাটবে রে দিদি। মিতিন মুচকি হেসে ফোড়ন কাটল। আর তারপর ভোর হলে আমাদেরকেই বেরুতে হবে অবনীদাকে খুঁজতে। পার্থ হা হা করে হেসে উঠল। টুপুরও হাসছে মিটিমিটি। চুয়াল শক্ত রেখেও নিজেকে সামলাতে পারলেন না সহেলি। হেসে ফেলেছেন ঠিক করে। ব্যাস, অবনীকে আর পায়কে। ফের তিনি বইয়ের পাতায় মনোযোগী। অপাঙ্গে তাকে একবার দেখে নিয়ে পার্থ বলল, এইবার জায়গা বুঝে কোথাও একটু দাঁড়ালে হয় না? টুপুর জিজ্ঞেস করল, কেন? স্ন্যাক্স ব্রেক, 1 কাপ গরম চায়ের সঙ্গে সিঙ্গাড়া কিংবা চপ। তুমি এখন খেতে পারবে? তুমি এখন খেতে পারবে? দুপুরে না 10-11খানা রুটি সাঁটালে? সর্বনাশ, তুই গুনছিলি নাকি? পার্থ হ্যাঁ হ্যাঁ করে হাসল। এমন চমৎকার পাহাড়ি জায়গা, নির্মল বাতাস, নো পলিউশন, যা খাচ্ছি তুরন্ত হজম। পেট ফের হাঁক পারছে রে। পেট ছাড়া তো আরো অঙ্গ আছে মশাই। মিতিন কুটুস করে হুল ফোটালো। চোখ দুটোকেও একটু ইউজ করো, সিনসিনারিগুলো দেখো। দেখার এখানে আছেটা কি? মান্ডির পর সেই যে শুরু হলো পাহাড়, এখন পাহাড় আর পাহাড়। 2 ঘন্টা ধরে তো পাহাড়ই গুনে যাচ্ছি। তাও যদি একখানা আইস পিক চোখে পড়তো। সঙ্গে সঙ্গে যে বিপাশা নদীটা চলেছে, সেটা বুঝি নজরে পড়ছে না? বিপাশা তো সারাক্ষণ পাশে পাশে থাকবে ম্যাডাম, কুলু মানালি ছাড়িয়ে সেই রোটাং পাস পর্যন্ত। কতবার যে ওর সঙ্গে মোলাকাত হবে। বেশ তো, কিন্তু খানিক্ষণ আগে যে লেকটা পড়ল, সেটাও তোমার মনে ধরল না? উইল নদীর পান্ডো ড্যাম। পার্থর উদাসী জবাব। মন্দ নয়, তবে কুলু হলো গিয়ে ভ্যালি অফ গডস, দেবদেবীদের উপত্যকায়। আমি আরো সুন্দর কিছু এক্সপেক্ট করি। মিলবে মিলবে, মিতিন আশ্বাস দিল। পৌঁছে দেখো। কথোপকথনের মাঝেই সূর্য ঢাকা পড়েছে এক পাহাড়ের আড়ালে। মাথার উপরে ঝকঝক করছে আকাশ, তবু আলো যেন মরে এলো সহসা। দ্রুত ছায়া ঘনাচ্ছে। পাহাড়ের গায়ে দূরে দূরে দেখা যায় ছোট্ট ছোট্ট গ্রাম। আলো ছায়া মাখা চাষের ক্ষেতগুলো যেন এখন অপরূপ। টুপুর এক দৃষ্টে বাইরেটা দেখছিল, অস্ফুটে বলে উঠল, বিউটিফুল, ঠিক যেন পটে আঁকা ছবি। পার্থ ফের ম্যাপে ডুবেছে। জিজ্ঞেস করল, কি রে? একবার চোখটা ঘোরাও না মেশো। দৃশ্যগুলো মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকেছে। ন্যাচারাল বিউটি তো আছেই রে, নইলে এখানকার মানুষটা এমনি এমনি জন্ম আর্টিস্ট হয়। পার্থ বিজ্ঞ স্বরে বলল, জানিস নিশ্চয়ই, কুলু উপত্যকায় পেন্টিংয়ের একটা নিজস্ব ধারা আছে। লোকাল শিল্পীরা একজন রীতিমতো তুখোড়। এমন এমন ছবি আঁকে, সাহেবরা পর্যন্ত ভিড়মি খেয়ে যায়। কত বিদেশি ট্যুরিস্ট যে এখান থেকে ছবি কিনে নিয়ে যায়। সহেলি নড়ে চড়ে বসলেন। এই, আমরাও কি 2-1টা কিনতে পারি? ড্রয়িং রুমে কিন্তু একটাও ভালো পেন্টিং নেই, যদি পছন্দসই কিছু পাওয়া যায়। নো প্রবলেম, এখন তো কুলুতে বিখ্যাত দশেরার মেলা চলছে, ওখান থেকেই বেছে বুঝে নিতে পারবেন। বিখ্যাত কেন বলছো? খুব বড় মেলা নাকি? অতি বৃহৎ। ভারতে যে কটি আন্তর্জাতিক মেলা বসে, তার মধ্যে কুলুর দশেরার মেলা অন্যতম। কি এলাহি আয়োজন! সত্যি কুলুতে পৌঁছে যেন চোখ ধাঁধিয়ে গেল। পাহাড়ে ঘেরা শহরখানা আলোয় আলোয় ঝলমল করছে। বড় রাস্তার গায়ে সমতলে বিশাল এক মাঠ, সেখানেই বসেছে মেলা। গিজগিজ করছে মানুষ, মাইক বাজছে, লোকজনের হই হল্লায় চতুর্দিক গমগম। রাস্তার একধারে গাড়ি লাগিয়েছে টিঙ্কু। জানলার কাজ নামিয়ে পার্থ উল্লসিত স্বরে বলল, ওয়াও, মেলা তো জমে ক্ষীর। টুপুর চকচকে চোখে বলল, ঝপ করে একবার ঘুরে নিলে হয় না? পার্থ মেশো। হুম, এখন কোথাও নয়, আগে হোটেলে। পরশু বিকেল থেকে শুধু দৌড় চলছে, খানিকটা জিরিয়ে তবে ঘোরাঘুরি। বলে সহেলি ঠেলেছেন অবনীকে। কি গো, এবার থাকার ব্যবস্থাটা করো। অবনী কাঁচুমাচু মুখে বললেন,
আমি এই ভিড়ে কোথায় যাব? পার্থ হেসে বলল, আহা থাক থাক, অবনীদাকে রেহাই দিন, আমি দেখছি। তড়া করে লাফিয়ে পার্থ রাস্তায় তাকাচ্ছে এদিক ওদিক। মিতিন গলা বাড়িয়ে বলল, মেলার মাঠটার নাম ঢালপুর ময়দান, এটাই কুলুর সেন্ট্রাল প্লেস, কাজেই গভর্নমেন্টের ট্যুরিস্ট সেন্টার পাবে, আগে সেখানে খোঁজ নাও। হনহনিয়ে এগুলো পার্থ। এদিকে বুমবুমের ঘুম ভেঙেছে। জেগেই তিনি একের পর এক বায়না জুড়ছেন, চিপস চাই, কোল্ড ড্রিঙ্ক খাবে। অদূরে মেলায় অতিকায় নাগরদোলা দৃশ্যমান। এক্ষুনি তাতে চড়বে বলে রীতিমতো ঘ্যান ঘ্যান করতে শুরু করে দিল। মিতিন তাকে ধমকে ধমকে থামাচ্ছিল। পার্থ ফিরে এসেছে, হাত উল্টে বলল, নো চান্স, সরকারি সমস্ত লজ ভর্তি। তাহলে কি হবে? বলল সহেলি। ঘাবড়াচ্ছেন কেন? ডালপুরের ময়দানের আশেপাশে অসংখ্য হোটেল আছে, একটা না একটাতে ঠিক ঢুকে যাব। আপনারা গাড়িতে বসুন, আমি আধ ঘন্টার মধ্যেই একটা জায়গা ফিট করে ফেলছি। মিতিন জিজ্ঞেস করল, আমি যাব? নো নিড, পার্থ মুখার্জি এই কেসে একাই কাফি। মেশো চলে যাওয়ার পর টুপুর নেমে এলো গাড়ি থেকে। নেমেছে বুমবুমকে নিয়ে মিতিনও। দোকান থেকে মিতিন চা এনে দিল দিদি জামাইবাবুকে। টুপুর আর বুমবুমকে চিপসের প্যাকেট, টিঙ্কুকেও চা খেতে ডাকলো মিতিন। গিলার সাথে গল্প জুড়েছে দুজনে। টুপুরের অল্প অল্প শীত করছিল, গায়ে কার্ডিগান চাপানো, তবুও হাত দুটো সামনে জড়ো করে টুপুর দেখছিল মেলাটাকে। স্থানীয় মানুষদের গায়ে কি রং বেরঙের পোশাক, ছেলেদের মাথায় রঙিন টুপি, মেয়েরা সেজেছে রূপোর গয়নায়। ওই টুপিগুলো নিশ্চয়ই কুলু টুপি। দেশি বিদেশি পর্যটকেরাও টুপি পরে ঘুরছে। মেলায় এসে ছেলে মানুষ বনে গেছেন বড়রাও, অনেকেই নেপু বাজাচ্ছেন, এমনকি সাহেব মেমরাও। মিচিত বাজনা বাজাতে বাজাতে একদল পাহাড়ি মেয়ে পুরুষ ভাগ খাচ্ছে মেলাটাকে। কেউ কেউ নাচও জুড়েছে, সবাই মিলে গানও গাইছে কি একটা। কচি কাঁচাদের উল্লাসের অন্ত নেই, তারাও চলেছে পিছু পিছু। জনস্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কতক্ষণ কেটেছে কে জানে। হঠাৎই হন্ততন্ত পায়ে পার্থর আবির্ভাব। গোমরা মুখে বলল, ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ, কোথাও ঠাঁই নেই, সব কটা হোটেল উপচে পড়েছে। সমাচার শুনে সহেলির মুখ পাংশু, কাঁদো কাঁদো গলায় বললেন, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, ট্রেনে কতবার বললাম হোটেল বুকিং না করে বেরোনোটা উচিত হয়নি। প্যানিক করিস না তো দিদি। পার্থর এলেম বোঝা গেল। এবার আমি একটু চেষ্টা করি। মিতিন গাড়ির দরজা খুলে ধরল, এসো এসো, উঠে পড়ো জলদি জলদি জলদি। পার্থ অবাক মুখে বলল, কোথায় যাবে? কোশ্চেনটা পরে, চটপট বসো তো সিটে। ফের চলা শুরু। মাঠ ছাড়িয়ে শাঁসা আরও খানিকটা গিয়ে বাঁয়ে ঘুরল গাড়ি। খাড়াই বেয়ে উঠছে ধীরে ধীরে। এদিকটায় তেমন আলো টালো নেই, বেশ অন্ধকার অন্ধকার। সরু পথের দুধারে ঘরবাড়ি আছে বটে, তবে লোকজন দেখা যায় না বিশেষ। এক আধজন যাও চোখে পড়ল, তাও সাদা চামড়ার, চড়াই বেয়ে বেয়ে উঠছে হেঁটে হেঁটে। টুপুর চোখ কুচকে জিজ্ঞেস করল, এদিকেও হোটেল আছে নাকি মাসি, এত নির্জনে? মিতিনের নির্বিকার জবাব, মনে হয় না। পার্থ অসহিষ্ণু স্বরে বলল, তাহলে আমরা কোথায় চলেছি? প্রাইভেট কটেজে। মানে? এখানকার অনেক স্থানীয় মানুষ টুরিস্টদের ঘর ভাড়া দেয়। আমাদের টিঙ্কু সিং সেই রকম 3-4টে কটেজের সন্ধান জানে। তাই নাকি? ইয়েস, এতক্ষণ তো টিঙ্কুর কাছ থেকে এসবই জানছিলাম, এখন দেখি কপাল ঠুকে। প্রথম বাড়িটায় বিফল মনোরথ হতে হলো, দ্বিতীয়টাতেও। অবশ্য তৃতীয় একটা কাঠের বাড়ির দোতলায় দুখানা ঘর মিলেছে। নিচে সপরিবার বাড়িওয়ালার বাস। খাবার দাবার তারাই বানিয়ে দেবে, তবে দর অতি চড়া। অবনী বললেন, রাতটুকু এখানেই ঘাঁটি গাড়া যাক, সকালে অন্য কিছু ভাবা যেতে পারে। পার্থ মিথিনের মতো তাই। একমাত্র সহেলি যা একটু খুঁতখুত করছেন, মেলাটা এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে কি না। অবশ্য শেষমেশ মেনেও নিলেন। এই কটেজ ছাড়া এখন গতি কি? বাড়িওয়ালার নাম বিভব শর্মা,
বছর 45 বয়স, কথাবার্তায় সজ্জন। নিজে দোতলায় উঠে খুলে দিলেন ঘর দুটো। পার্থ আর টিঙ্কু মালপত্র নামালো গাড়ির ছাদ থেকে। সকলে মিলে ধরাধরি করে তুলল ওপরে। সুটকেসগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে পার্থ হাত পা ছড়িয়ে বসেছে সোফায়। অলস মেজাজে বলল, এখন একটু কফি ফেলে দারুণ হতো। মিতিন বলল, যা তো টুপুর, নিচে গিয়ে বলে আয়। টুপুর উঠতে গিয়েও থমকেছে। নিচ থেকে একটা গলার আওয়াজ আসছে না? কে যেন গাঙ্গা করে ছেঁচাচ্ছে। বিভব শর্মা কি যেন বললেন অনুচ্চ স্বরে। পরক্ষণে চিৎকার আরও চড়ে গেল। টুপুর সভয়ে বলল, ঝগড়া বেঁধেছে নাকি? তাই তো মনে হচ্ছে। মিতিনের ভুরুতে হালকা ভাঁজ। চল তো দেখি। মিতিনের পিছন পিছন একতলায় নেমে আরও কোঁকড়ে গেল টুপুর। একটা রোগা ঠ্যাঙা মতো লোক ছড়াও হয়েছে বিভব শর্মার ঘরে। বয়স বছর 50। টিকালো না, মাবরি চুল, পরনে চুস পাঞ্জাবি, গায়ে কুলু শাল। সভ্যভব্য চেহারার মানুষটা আঙুল তুলে শাসাচ্ছেন বিভবকে। নরম গলায় তাকে শান্ত করবার চেষ্টা করছেন বিভব শর্মা। কিছুই শুনলেন না ভদ্রলোক। হঠাৎ দুধ দাঁড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। মাথা নামিয়ে বসে আছেন বিভব শর্মা। হলোটা কি? শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। একটি রহস্য গল্প শুনলেন আজ প্রথম পর্ব। বিভব শর্মার সাথে আগন্তুকের কি নিয়ে ঝামেলা, রহস্যের শুরু হচ্ছে এইখান থেকেই। পরবর্তী পর্বগুলি শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গল্প পাঠে ইন্দ্রমিতা আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। সবাই খুব ভালো থাকুন এবং সাথে থাকুন।